দাদু দাদু, তোমার বাড়ির লাউয়ের মাঝে দেখলাম লাউ ধরেছে, একটা লাউ দাও না গো, তরকারি রান্না করে তোমায় একটি বাটি দিয়ে যাব। আর দূর হবি হতচ্ছাড়া, আমার কাছে লাউ দেই, তারপর সবগুলো মিলে তোরা রান্না করে একাই সাবার করবি, আমাকে দেওয়া তো দূরেই থাক। ও দাদু, তুমি এত কিপটে কেন? তোমার নাম বাদলা দাদু না, কিপটে দাদু হওয়া উচিত ছিল। তবে রে, দাঁড়া বলছি। ওরে বাপরে, পালাই পালাই। দাঁড়া হতচ্ছাড়া, একটা মেরে তোদের লাউ খাওয়ার স্বাদ মিটিয়ে দেব। বাদলা দাদুর ভয়ে বাচ্চা ছেলেটি দৌড়ে পালিয়ে গেল। বাদলা দাদুর সম্পূর্ণ নাম বাদল হোসেন, তবে গ্রামের ছোট বাচ্চারা তাকে বাদলা দাদু বলেই ডাকে। বাদলা দাদুর আরও একটি নাম অবশ্য সবার কাছে বেশ পরিচিত, সেটি হলো কিপচে দাদু। গ্রামের সবাই মিলে তার কাছে এক গ্লাস পানি চাইলেও নাকি তার কাছ থেকে পাওয়া যায় না। বাদলা দাদুর স্ত্রী বেশ কয়েকদিন আগে মারা গিয়েছে। তার দুই ছেলে আর তাদের বউ নিয়ে শহরে থাকেন। বাবার কিপটিমের অত্যাচারে তাদের বউ বাচ্চা কেউই গ্রামে আসে না, এমনকি তারা বাদলা দাদুর কোনো খোঁজ খবরও নেয় না। বাদলা দাদু টাকা খরচ করে খোঁজ নিতে চায় না। এই তো আছে বেশ, একাই ভালো, খরচা অত্যন্ত কম। বাঁশঝাড়ের বাঁশ বিক্রি করে একা মানুষ দিব্যি তার দিন চলে যায়। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাদলা দাদু আরাম করে বিছানায় শুয়ে শুয়ে আরাম করছিল। হঠাৎ বাঁশ কাটার মতো ঠকঠক করে একটা আওয়াজ তার কানে ভেসে এলো। বাঁশ কাটার মতো আওয়াজ বুঝতে পেরে বাদলা দাদু এক লাফে উঠে বসে পড়ল। বাঁশ কাটার শব্দ বলে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আজ যদি এই বাঁশ চোরকে ধরতে পারি, তাহলে এটাকে মেরে একেবারে ছাতু বানিয়ে দেব। এরপর বাদলা দাদু বেরিয়ে পড়ল বাঁশ চোরকে ধরতে। বাঁশঝাড়ের কাছে এসে দেখলো যে সত্যি সত্যি একটা ছেলে বাঁশ কাটছে। বাদলা দাদু এমন দৃশ্য দেখে রেগে আগুন হয়ে গেলেন। তবে রে, আজকে তোকে মেরে বাঁশের সাথেই ঝুলিয়ে দেব। না, এদের জন্য তো আর পারছি না, আমাকে জ্বালিয়ে মারছে সব কটা। আমি গরিব মানুষ, এই বাঁশ বেচে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকি, কিন্তু এই হতচ্ছাড়াগুলো মনে হচ্ছে আমাকে আর খেয়ে পরে বেঁচে থাকতে দেবে না। সবাই আমার বাঁশের উপর নজর দিয়েছে, আর ভালো লাগে না। পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে, রাতে আর ঘুমানো যাবে না। পরের দিন রাতে ঠিক আবারও বাদলা দাদু তার বিছানায় আরাম করে ঘুমাচ্ছিল। গভীর রাত, বাইরের পরিবেশটা আজ বেশ অন্যরকম। ঝিঝি পোকাগুলো ক্লান্তহীনভাবে ডেকেই চলেছে। হঠাৎ আগের দিনের মতো আবারও সেই বাঁশ কাটার শব্দ। বাঁশ কাটার শব্দ কানে যেতেই সে তড়িঘড়ি করে বিছানা ত্যাগ করে অন্ধকারের মধ্যেই বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেলেন। কে? আবার কে বাঁশ ঝাড়ে? কে আছে বটে? বাদলা দাদু বাঁশঝাড়ের কাছে যেতেই চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে গেল। কোথাও কোনো বাঁশ কাটার শব্দ নেই। তিনি এদিক ওদিক ভালো করে দেখলেন, কিন্তু তাড়াহুড়োয় হারিকেনটি ফেলে রেখে এখন সে অন্ধকারের মধ্যে তেমন কিছুই দেখতে পেলেন না। কই, কোথায়? কাউকেই তো দেখছি না। কানে আবার ভুল টুল শুনলাম নাকি? নিজের মনের ভুল ভেবে সে ঘরের দিকে পা বাড়ালেন, কিন্তু ঠিক তখনই আবারও বাঁশ কাটার আওয়াজ কানে ভেসে এলো। বৃদ্ধ দাদু বেশ রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, চোর বেটা কি আমার সাথে মশকরা করছে নাকি? এই, কে? সামনে আয় বলছি। তোকে যদি আজ ধরতে পারি, চুরির অধিক শিক্ষা দেবো বলে দিচ্ছি। কিন্তু কোথায় কে? কারো সাড়া নেই। আবারও সবকিছু একদম নিস্তব্ধ।
বাদলা দাদু যেমন মাঝরাতে বেশ বিরক্তিতে পড়লেন, ঠিক তখনই এটা কান্নার শব্দ না? এত রাতে আমার বাড়িঝাড়ে কাঁদছে কে? তাও আবার নারী কণ্ঠস্বর। বাদলা দাদু তিনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। কেন জানি তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এমন সময় তিনি দেখতে পেলেন তার ঠিক পাশে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। বাদলা দাদু আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না, এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন। পরের দিন সকালবেলা বাদলা দাদু আপন মনে তার বাড়িতে হাঁটছিলেন। তখনই তার সাথে নিজাম নামের এক যুবকের দেখা হয়। নিজামের পরিবার অনেক গরিব। সে পড়াশোনার পাশাপাশি নিজের জন্য ছোটখাটো একটা কাজের সন্ধান করছিল। এর আগেও সে বাদলা দাদুর কাছে একবার এসেছিল তার বাসঝাড় পাহারা দেওয়ার জন্য, কিন্তু অযথা টাকা অপচয় হবে বলে বাদলা দাদু রাজি হননি। কেমন আছেন দাদু? আমি তোমার বাড়ি যাচ্ছিলাম নিজাম। কেন, কোনো দরকার ছিল? আর বলো না, আমার বাসঝাড়ে চোরের উৎপাত বেড়েই চলেছে। কিছুতেই আমাকে আর ঘুমোতে দিচ্ছে না। কাল সারা রাত আমি জেগেছিলাম, এখন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তুমি আজ রাতে আমার বাসঝাড় পাহারা দিবে, আর কারা এই কাজ করছে তাদেরকে আমার সামনে এনে দেবে। তোমাকে আমি এর বিনিময়ে অনেক টাকা দেব। দাদুর কথায় নিজাম রাজি হয়ে যায়, কারণ তার একটা কাজের ভীষণ প্রয়োজন ছিল। বাদলা দাদুর কথা মতো নিজাম সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে আসে পাহারা দেবার জন্য। ভালো করে পাহারা দিবে, দেখো আমার বাসঝাড়ে একটা বাসও যেন কেউ হাত না দিতে পারে, ঠিক আছে? আমি ঘুমাতে গেলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি চোর বেটাকে আজ উচিত শিক্ষা দেব। বাদলা দাদু নিজামকে বাঁশঝাড়ে যেতে বলে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ল। কাল রাতে যে বাঁশঝাড়ে একটা মেয়ে মানুষের কান্নার শব্দ শুনেছে সেসব সে কিছুই নিজামকে বলেনি। বাদলা দাদু কাল রাতে প্রচণ্ড ভয় পেয়েছে, আর তাই আজ নিজামকে বাঁশঝাড় পাহারা দিতে ডেকেছে। যদি কোনো প্রেতাত্মা বা আত্মা থেকে থাকে তবে তার সাথে লড়ার মতো সাহস বাদলা দাদুর নেই। কিছু থেকে থাকলে নিজাম তাকে জানাবে। বেশ অনেকটা রাত, হঠাৎ বাঁশঝাড়ে বাঁশ কাটার শব্দ হতে নিজাম ধীরে ধীরে বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেল। বাঁশঝাড়ে কাউকেই দেখতে পাচ্ছে না, কিন্তু সে বাঁশ কাটার শব্দ ঠিকই শুনতে পাচ্ছে ক্রমাগত। কে কে বাঁশ কাটছে? সামনে বলছি। আগের দিনের মতো আবারও সেই কান্নার আওয়াজ। নিজাম বেশ আশ্চর্য হয়ে কে কাঁদছে তা খোঁজার জন্য চেষ্টা করছিল। আশ্চর্য ব্যাপার, এত রাতে এই বাজারে মেয়ে মানুষের কান্নার শব্দ, আমি কি ভুল শুনছি? হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর শুনে নিজাম ভয় পেয়ে যায়। গ্রামের বাঁশঝাড় নিয়ে অনেক ভৌতিক গল্প রয়েছে, তাই সে আরো বেশি ভয় পাচ্ছে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও বাঁশঝাড়ে কাউকেই খুঁজে পাওয়া গেল না। কেউ নেই, অথচ কান্নার শব্দ আসছে। ভয়ে নিজামের পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো উপক্রম। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ নিজামের কাঁধে কারো হাত অনুভব করলো। নিজাম কাঁপতে কাঁপতে পিছনে তাকিয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ল।
নিজামের চিৎকার শুনে বাদলা দাদু তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে আসে। কি রে নিজাম, কিছু হয়েছে তোর? আর চোর বেটাকে ধরেছিস? বাদলা দাদু বাইরে এসে কাউকে দেখতে পায় না। কি রে নিজাম, কোথায় গেলি? কারও কোনো সাড়া নেই। চারিদিক কেমন যেন ধুম মেরে আছে, মনে হচ্ছে কোনো ঝড়ের পূর্বাভাস। বাদলা দাদু চারিদিকে নিজামকে খুঁজতে লাগলো। ঠিক তখনই তার চোখ পড়লো বাঁশঝাড়ের দিকে। সাদা শাড়ি পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে বাঁশঝাড়ের ভেতরে। বাদলা দাদু এত রাতে মেয়েটিকে বাঁশঝাড়ের ভেতরে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কে কে তুমি এত রাতে এখানে? বাদলা দাদুর কথা শুনে মেয়েটি এবার তার দিকে ফিরে তাকায়। মেয়েটিকে দেখে বাদলা দাদুর শরীরের লোম দাঁড়িয়ে গেল, তার হাত পা কাঁপতে শুরু করলো। এ কি, তুমি তুমি তো সেই কবেই মারা গেছো। মারা গেছি, কিন্তু প্রতিশোধ নিতে আবারও ফিরে এসেছি। আমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। তুই আমাকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরেছিস। আমি তোর চোখের সামনে মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছি, তারপরও তুই আমাকে ডাক্তার দেখাসনি। তোর তখন টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু তুই আমার কোনো চিকিৎসা করাসনি। রাহেলা, আমাকে ক্ষমা করে দাও। আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তোর কোনো ক্ষমা নেই। তোকে ছেড়ে দিলে আমার অতৃপ্ত আত্মা কিছুতেই শান্তি পাবে না। অশরীরী আত্মাটি এবার দাদুর গলা চেপে ধরে তাকে শূন্যে ভাসিয়ে দিল। দাদু বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করছিল। রাহেলা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি যা বলবে আমি তাই করব। তবে বেশ, এ বছর থেকে কৃপণতা করে যত সম্পত্তি গড়েছিস, যত টাকা পয়সা জমিয়েছিস, তা সব এতিমখানায় দান করে দিতে হবে। পারবি তো? তবেই আমার আত্মা শান্তি পাবে। বেশ, আমি আমি তোমার কথায় রাজি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ, নিজের রাহকে না দিয়ে, তোমার চিকিৎসা না করে আমি যে টাকা পয়সা সম্পত্তি জমিয়েছি সেগুলো আমায় সুখ দিতে পারিনি। তাই আমি আমার সব সম্পদ এতিমখানা বাচ্চাদের দিয়ে দেব। কথাটা যেন মনে থাকে। যদি এর অন্যতা হয়, তাহলে তোমাকে মেরে তোমার লাশ এই বাঁশ গাছে ঝুলিয়ে দেব। না না, আমি তোমার সব কথাতেই রাজি। এরপরে আত্মাটি বাদলা দাদুর গলা ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালবেলা নিজাম তার জ্ঞান ফিরে পেয়ে বাদলা দাদুর কাছে যায় এবং তার সাথে ঘটা সব ঘটনা দাদুকে খুলে বলে। এরপরে বাদলা দাদু নিজামকে তার সাথে করে তার সব সম্পত্তি গ্রামের মসজিদ ও এতিমখানায় দান করে আসে।